নমস্কার, আমি তন্ময়। এই গল্পটি শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে জানিয়ে দেব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম আমরা এই গল্পের শেষে উল্লেখ করব। তবে তার আগে এই গল্পটা আপনারা মন দিয়ে পুরোটাই শুনুন। ধীরে ধীরে চোখের পাতা খুঁটে সামনের দিকে তাকাতেই সব কেমন যেন ঝাপসা অস্পষ্ট লাগলো চন্দনের। মাথাটাও এখন বেশ ঝিমঝিম করছে। কয়েক মিনিট পর খানিকটা ধাতস্থ হয়ে চন্দন বুঝতে পারল সে এখন বসে রয়েছে একটি চলন্ত বাসের সিটে। পাশ ফিরে তাকাতেই তার নজর পড়ল বন্ধু অজয়ের দিকে। অজয়ও অঘরে ঘুমোচ্ছে তার কাঁধে মাথা রেখে। চন্দন শত চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারল না যে তারা কখনই বাসের মধ্যে উঠল আর কখনই বা এভাবে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। যেটুকু তার মনে পড়ল তাতে তারা দুই বন্ধু বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল বাসের প্রতীক্ষায়। হঠাৎই একটা চোখ ধাঁধানো তীব্র আলোয় চারপাশটা কেমন যেন ধাঁধিয়ে গিয়েছিল। ব্যাস, এর থেকে বেশি কিছুই আর তার মনে নেই। চন্দন অজয়ের উদ্দেশ্যে মৃদু গলায় ডাক দিয়ে বলল, অজয়, আরে এ অজয়, অজয় ওঠো। চন্দনের কথায় ঘুমের রেশ কেটে গেল অজয়ের। ধরপড় করে উঠে বসতেই সে দেখল চন্দন তার দিকে বিস্ময় ভরা চোখে তাকিয়ে রয়েছে। অজয় আড়মোড়া ভেঙে একটা মস্ত বড় হাই তুলে ঘুম জড়ানো গলায় চন্দনের উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, কি হয়েছে? কি হঠাৎ করে এভাবে ঘুম থেকে ডেকে তুললে কেন? কি হয়েছে? আরে কি হয়েছে মানে ভালো করে একবার তাকিয়ে দেখো। বর্তমানে আমরা চলন্ত বাসের মধ্যে রয়েছি, কিন্তু আমরা বাসে উঠলাম কখন? ভাই, এমন রাত বিরেতে এই ধরনের রসিকতা না একেবারেই ভালো লাগছে না। এমনিতেই টানা দুদিন ট্রেনের ঝাঁকুনিতে ভালো ঘুম হয়নি, তাই নিজেও ঘুমো আর আমাকেও একটু দয়া করে ঘুমোতে দাও। হ্যাঁ, বাসে উঠলাম কখন মানে? বলি, আমরা বাসে না উঠলে বাসটা কি আমাদের নিজে থেকে টেনে তুলে নিয়েছে নাকি? হ্যাঁ, যত সব উল্টো পাল্টা কথা বলে না, ও ঘুমটা এভাবে চটকে দিল। তাই চুপচাপ ঘুমোতো। ধূপগুড়ি পৌঁছতে এখন সেই কাল সকাল হয়ে যাবে। চুপচাপ ঘুমো, একদম চুপচাপ ঘুমো। কোন রকমে ঘুম জড়ানো গলায় কথাগুলো বলে আবার দু চোখ বন্ধ করল অজয়। চন্দন অনেকবার মনে করার চেষ্টা করার পরেও কিছুতেই মনে করে উঠতে পারল না যে তারা কখনই বাসের মধ্যে উঠল। তার এইটুকুই মনে পড়ল যে তারা বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিল, আর ঠিক তখনই দুটো অত্যন্ত তীব্র পাওয়ারের আলোর বলয় তাদের চোখে পড়ে সামনের দৃশ্যপট একেবারে ঝাপসা করে দিয়েছিল। অজয় এবং চন্দন দুজন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের ছেলে, তবে তারা বাইরে কাজ করে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে। মাঝে মধ্যে আলেকালি সামান্য কিছুদিনে ছুটি নিয়ে যে যার নিজের ঘরে ফিরে কয়েকটা দিন পরিবারের মানুষদের সঙ্গে আনন্দ মজা করে কাটিয়ে তারপর আবার চলে যায় সেই বহু দূরে আপনজনের নাগালের বাইরে। আসলে পরিযায়ী শ্রমিকদের জীবনে যে কি সাংঘাতিক রকমের কষ্ট তা শুধুমাত্র তারাই জানে, আর জানে তাদের পরিবারের মানুষেরা। বুকের মধ্যে অনেক যন্ত্রণা নিয়ে তাদের বাইরে কাজ করতে হয়। দুর্গাপুজোতে বাড়ি আসা হয় না, একসাথে দেখা হয় না পুজো। দীপাবলিও এমনি চলে যায় রোশনাই ছাড়া। ভাই ফোঁটা বেরিয়ে যায়, তবুও ভাইয়ের কপালে জোটে না আদরের বোনের একটা ফোঁটা। চন্দন যখন কেরাল থেকে তার ছোট্ট 5 বছরের মেয়েটার মুখে আধো আধো ভাষায় বলা নানান আবদার শুনে, তখন যে তার বুকের ভিতর কি বিচিত্র অনুভূতি তরঙ্গ খেলা করে তা সে কাউকে বলে বুঝিয়ে উঠতে পারবে না। এই অনুভূতি একজন অসহায় পিতা ছাড়া আর যে কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। বাচ্চা মেয়েটার মুখ চোখের সামনে ভেসে উঠতেই চন্দনের চোখের কোণে চিকচিক করে উঠল জল। কয়েকদিন আগে মেয়েটা আবদার করেছিল ওর জন্য ভালো কোনো খাবার নিয়ে যেতে, কিন্তু এত ঘন্টার রাস্তা, সব খাবারই তো নষ্ট হয়ে যাবে। তাই খুব দাম দিয়ে চন্দন
একটা মস্ত বড় চকলেটের প্যাকেট নিয়েছে 5 বছরের ছোট্ট মেয়ে বিন্দির জন্য। বউটার জন্য কিনেছে নিজের পছন্দ মতো একটা দামি সিল্কের শাড়ি। বউটাকে এতদিন সে কিছুই দিতে পারেনি, সেই জন্য এবার শত অভাব অনটন থাকা সত্ত্বেও মেয়ে বউয়ের জন্য বেশ দামি উপহার নিয়ে রাজ্যে ফিরছে সে। যদিও চন্দন খুব ভালোভাবেই কথা জানি যে বিন্দির মা এত দাম দিয়ে জিনিসপত্র কেনার জন্য ভীষণ রকমের রাগারাগি করবে, কিন্তু সে কথাও জানি যে মুখে যাই বলুক না কেন মনে মনে বউটা ভারী খুশি হবে। নিজের অজান্তেই ব্যাগে চেন খুলে একবার হাত ভরে শাড়ি আর চকলেটের বাক্সটা ঠিকঠাক আছে কি না সেটা সে একবার দেখে নিল। গত 2 দিন ধরে একটানা ট্রেন জার্নির পর আজ সন্ধ্যার সময় রাজ্যে নেমে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ওরা, কারণ বাকি পথটুকু ওদের বাসে করেই যেতে হবে। আগামীকাল বেলার দিকে ওরা নামবে ধূপগুড়ি বাস স্ট্যান্ডে। সেখান থেকে হাঁটা পথের দূরত্বে ওদের বাড়ি। দীর্ঘদিন পর বাড়ি ফেরার আনন্দে আপনা হতেই মুখের মধ্যে অকৃত্রিম হাসি ফুটে উঠল চন্দনের। খোলা জানালা দিয়ে অনবরত ভিতরে ঢুকে আসছে ফুরফুরে ঠান্ডা শীতল বাতাস। চন্দন মাথাটা সিটে এলিয়ে দিয়ে 2 চোখ বন্ধ করতেই যাচ্ছিল, হঠাৎ করে মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেই সে শটান উঠে দাঁড়ালো। আচ্ছা, আমরা যে বাসটায় আছি সেটা ধূপগুড়ি যাবে তো? আমরা আবার ভুল করে অন্য লাইনের বাসে উঠে পড়েনি তো? চন্দন পাশ ফিরে তাকিয়ে দেখল অজয় আবার ঘুমিয়ে পড়েছে। তাকে অযথা বিরক্ত করা উচিত হবে না বুঝে সে অত্যন্ত সাবধানে এগিয়ে গেল সামনের দিকে। গোটা বাসটা পুরোপুরি অন্ধকার, কোথাও একটা আলো পর্যন্ত জ্বলছে না। কেবলমাত্র বাসের খোলা জানালার ফাঁক দিয়ে কিছু কিছু অংশে ঢুকে এসেছে রূপালি চাঁদনি আলো। আধ খোলা চৌকো জানালা গলে চাঁদের সেই মোহময়ী জ্যোৎস্নার আলো তির্যকভাবে এসে বাসের বিভিন্ন প্রান্তে এক অদ্ভুত আলো আঁধারির বিচিত্র মায়াজাল রচনা করেছে। চন্দন অপলক দৃষ্টিতে জানালা দিয়ে বাইরের পানি তাকিয়ে বোঝার চেষ্টা করল যে রাস্তাটা তার চেনা নাকি অচেনা। অন্ধকারের কারণে কিছুই বুঝতে পারল না চন্দন। পিচ রাস্তার 2 ধারে শুধুই বড় বড় মহিরুহের দল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সাক্ষাৎ অশরীরেরই অপছায়ার মতন। গাছের সীমানা যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে রাতে দিগন্ত বিস্তৃত আকাশ। কালো আকাশের বুকে কত শত নক্ষত্র ঝকমক করছে অভের কোণার মতো। হাতড়ে হাতড়ে কিছুটা এগিয়ে এসে থমকে দাঁড়ালো সে। চন্দনের পাশের সিটে খুব সম্ভবত কেউ একজন রয়েছে, তবে এই গাঢ় অন্ধকারের কারণে সে যে নারী নাকি পুরুষ তা বোঝা যাচ্ছে না। চন্দন খানিকটা ইতস্তত করে গলা খাঁকারি দিয়ে নিচু স্বরে প্রশ্ন করল, বলছি দাদা, আগে এই বাসটা কি ধূপগুড়ি যাবে? আপনি কি বলতে পারবেন? চন্দনের কথায় নড়ে চড়ে উঠল সেই অবয়ব। তার গোটা শরীর আপাদমস্তক চাদর মুড়ি দেওয়া। মুখের কাছ থেকে চাদর সরাতেই চন্দনের নাকে এসে ঠেকল একটা অদ্ভুত ধরনের গন্ধ। গন্ধটার সাথে চন্দনের ভীষণ রকমের পরিচিতি, কিন্তু গন্ধটা যে আসলে কিসের সেটা সেই মুহূর্তে সে মনে করতে পারল না। কালো কম্বলের আচ্ছাদন মুখের কাছ থেকে সরাতেই দপ করে জ্বলে উঠল 2 সবজেটে আলোর বিন্দু। মুহূর্তের মধ্যে চন্দনের বুকের ভিতরটা মোচড় দিল। কোনো মানুষের চোখের মণি যে এরকম উজ্জ্বল অথচ ঘোলাটে হতে পারে তা তার ধারণার সম্পূর্ণ বাইরের এক বিষয়। পলকহীন সেই সবুজ চোখের ভিতরে প্রাণের কোনো চিহ্ন নেই, যেন সেখানে রয়েছে শুধু বিভীষিকাময় আতঙ্ক। ততক্ষণে চন্দন বুঝতে পেরে গিয়েছে এই গন্ধটা আসলে কিসের। হ্যাঁ, মাংসের দোকানের পাশ দিয়ে পেরিয়ে গেলে এরকম আষ্টে লবণাক্ত গন্ধ নাকে আসে বটে, তবে গন্ধটা হলো কাঁচা রক্তের।
কথাটা ভাবতেই ছেলেটার বুকের ভিতরে কে যেন ভয়ে দামামা বাজিয়ে উঠল। ঘর ঘরে গলায় ভদ্রলোক বলে উঠল, হ্যাঁ, একেবারে সঠিক বাসে উঠেছ। এই বাস ধূপগুড়ি যাবে, কিন্তু কিন্তু সে বড্ড দেরি আছে। ভদ্রলোকের কথা শুনে খানিকটা স্বস্তি পেল সে, কিন্তু তার কণ্ঠস্বর চন্দনের মোটেও ভালো লাগলো না। কোনো মানুষের গলার আওয়াজ যে এত ভারী, গম্ভীর, কর্কশ জাতীয় হতে পারে তার নিজের কানে না শুনলে কখনোই বিশ্বাস করা যায় না। চন্দন সৌজন্যবোধ দেখিয়ে নমস্কারের ভঙ্গিতে হাত জোর করে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৃদ্ধ ভদ্রলোক এবার খ্যাঁক খ্যাঁক করে কিছুটা কেশে নিয়ে কেমন যেন অদ্ভুত রসিকতা করে বলে উঠল, আরে না না, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমরা সকলেই একই পথের পথিক। তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব। আমাদের প্রত্যেকের গন্তব্য নির্ধারিত। বৃদ্ধ ভদ্রলোকের বলা কথার মাথামুন্ডু চন্দন কিছুই বুঝতে পারল না। কালো কম্বলের আচ্ছাদনের ফাঁক থেকে দেখা ভদ্রলোকের চোখ দুটো ভারী অদ্ভুত, যা দেখলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের বুকের রক্ত একেবারে শুকিয়ে যায়। কালো কোটরের ভিতরে যেন পান্না জাতীয় দুটো দামি রত্ন কাঁথা রয়েছে। সেই তীব্র আষ্টে জাতীয় কাঁচা রক্তের গন্ধটা অনবরত নাক হয়ে প্রবেশ করছে দেহের অভ্যন্তরে। গন্ধের বারবারন্ত এতটাই বেশি যে চন্দনের মাথাটা কেমন যেন ঝাঁঝা করে ওঠে। তলপেট গুলিয়ে বমি উঠে আসতে চায়। সেখান থেকে সরে পিছিয়ে এসে চন্দন বসল অজয়ের পাশে নিজের জায়গায়। তবে তার দুই চোখের পাতা সে কিছুতেই এক করতে পারল না। এই হলো তার এক বড় দোষ। মাঝরাতে একবার যদি তার ঘুমটা ভেঙে যায় তাহলে কিছুতেই তার ঘুম আসতে চায় না। বিস্ময়ের সাথে জানলার দিকে তাকিয়ে সে দেখছিল বাইরের চলমান নৈশ পরিবেশ। তাদের বাসটা বর্তমানে দ্রুত বেগে ছুটে চলেছে কোনো এক অপরিচিত কালো পিচ রাস্তার ওপর দিয়ে, যে রাস্তার দুই ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড চেহারার সব গাছপালা। মাঝে মধ্যে শীতল হিমেল বাতাসের দাপটে ডালপালাগুলো নড়ে উঠছিল। এ কি, এই মাত্র যে ভদ্রলোক ওখানে বসেছিলেন, হঠাৎ করে তিনি গেলেন কোথায়? আধ খোলা জানলা থেকে চোখ সরিয়ে সামনে সিটের দিকে নজর যেতেই একেবারে হক চকিয়ে গেল চন্দন। নিজের চোখে দেখা দৃশ্যটা কতটা ঠিক কিংবা কতটা ভুল তা বিচার করে নেওয়ার জন্য দুই হাত দিয়ে দু চোখ একবার ডলে নিল। তারপরে আবার তাকালো সামনের দিকে। না, এতটুকুও সে ভুল দেখছে না। সে সত্যিই তার সামনে সিটে বসে থাকা সেই ভদ্রলোক একেবারে যেন গায়েব হয়ে গিয়েছে কর্পূরের মতন। কিন্তু কিন্তু এখনো সেই কাঁচা রক্তের গন্ধটা দিব্যি নাকে এসে ঠেকছে। বিষয়টা কি ঘটল তা খতিয়ে দেখার জন্য সিট থেকে কয়েক পা উঠে গিয়ে সামনে দেখতে গেল চন্দন। না, সত্যি সিটের মধ্যেই আর সেই ভদ্রলোকটা বসে নেই। কখন যেন তিনি উঠে পড়েছেন। চন্দন এদিক ওদিক তাকিয়ে খোঁজার চেষ্টা করলো সেই ভদ্রলোক বাসের মধ্যে রয়েছেন কিনা, কিন্তু এতটাই চারপাশটা অন্ধকার যে কোনো কিছুই ঠাউর করে উঠতে পারল না। কি হলো হে? ওরকম করে কাকে খোঁজাখুঁজি করছো? চন্দনের বুকের ভিতরটা ধরাস করে লাফিয়ে উঠল। চকিতে ঘাড় ঘুরিয়ে তাকাতে সে দেখল কানের একেবারে কাছে মুখ এনে অদ্ভুত রকমের সে ঘর ঘরে কর্কশ গলায় বৃদ্ধ লোকটি কথাগুলো বলেছেন। এখনো আপাদমস্তক কালো কম্বল ঢাকা দিয়ে রেখেছেন তিনি। চন্দনের বুকের বাম পাশটা এমন দ্রুত লয়ে ওঠানামা করছে যেন সেখানে 100টা ঘোড়া একসাথে টকবক শব্দে দৌড়াতে আরম্ভ করেছে। একটা শুকনো ঢোক গিলে জড়ানো গলায় চন্দন খানিকটা আমতা আমতা করে প্রশ্ন করল,
আপনি আপনি এলেন কোথা থেকে? আমি আমি কোথা থেকে এলাম মানে, আমি তো প্রথম থেকেই এখানে বসে আছি বাবা। মোটেও না, এই খানিকক্ষণ আগে অবধিও আপনি এখানে ছিলেন না। আমি এখানেই ছিলাম, তোমার হয়তো চোখের দেখায় ভুল হয়েছে। আমি এখান থেকে কোথায় বা যাব? বোকার মতন চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল চন্দন। এই নিয়ে ভদ্রলোকের সাথে তর্ক করাও উচিত নয়। তবে কি তারই চোখের দেখার ভ্রম হলো? কিন্তু কিন্তু এতটা ভুল হতে পারে কি করে? কয়েক সেকেন্ড আগে পর্যন্ত সে এখানে এসে দাঁড়িয়ে দেখেছে বাসের সিটটা পুরোপুরি ফাঁকা ছিল, চাঁদনি আলোতে ভদ্রলোকে দেখা পাওয়া যায়নি। অথচ এখন ভোজবাজির মতন কোথায় থেকে উদয় হলেন তিনি? বিশ্রী সেই গন্ধটায় মাথার মধ্যে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে দিচ্ছে তার। অগত্যা চন্দন বিনা বাক্য ব্যয়ে এসে বসল নিজের জায়গায়। কিন্তু তার মনের মধ্যে একটা অদ্ভুত খচখচানি রয়েই গেল। গত 2 দিন ধরে সেরকম ভালোভাবে ঘুম হয়নি তার, তাই জন্য শরীরটা ভীষণ রকমের ক্লান্ত লাগছিল। আরামদায়ক ফুরফুরে ঠান্ডা বাতাসে কখন যেন 2 চোখের পাতা বন্ধ হয়ে এসেছিল তার। হঠাৎ আচমকায় তার ঘুমটা ভেঙে গেল। 2 চোখের পাতা খুলে সামনের দিকে তাকাতেই চন্দনের বুকটা ঠেলে উঠল। সঙ্গে সঙ্গে একটা অস্ফুট আর্তনাদ করে উঠল সে। চন্দনের মনে হলো এতক্ষণ ধরে তার ঘুমন্ত শরীরটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল কতগুলো কালো কালো ছায়া মূর্তি। সেই অদ্ভুত ছায়াগুলো যেন ঈশ্বর ঝুঁকে পড়ে তাদের 2 বন্ধুর উপরই নজর রেখেছিল। খুব চাপা স্বরে হয়তো কিছু বলা বলিও করছিল। তবে চন্দন এইটা দেখেছে, তাদের প্রত্যেকের চোখ ছিল ভদ্রলোকের চোখের মতোই অদ্ভুত রকমের সবজেটে। অথচ তার ঘুমের ঘোর কাটতেই সকল ছায়া চোখের সামনে থেকে একেবারে মুছে গেল, বা বলা ভালো বাতাসের সাথে মিলিয়ে গেল। চন্দনের গলগণ্ডটা 2 বার উপর নিচে ওঠানামা করল। তার চিৎকার শুনে ততক্ষণে ঘুম ভেঙে গিয়েছে অজয়ের। সে রীতিমতন বিরক্তি স্বরে বলল, ওহ ভাই, কি 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 হলো বলো দেখি। ওহো, তোমার কি হয়েছে? রাতের বেলা এরকম চিৎকার করে উঠলে কেন? উফ, কি বিরক্তিকর। ভাই, এই মাত্র খানিকক্ষণ আগে এখানে কারা যেন দাঁড়িয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি স্পষ্টই দেখেছি। তারা দাঁড়িয়ে একভাবে তাকিয়েছিল আমাদের দুজনের দিকে। ভীষণ অস্বস্তিতে আমার ঘুমটা ভেঙে গেল। আর ঘুম ভাঙতেই দেখলাম কতগুলো জোড়া জোড়া সবজেটের চোখ নিষ্পলকভাবে তাকিয়ে আছে আমাদের মুখ পানেছে। আরে বাবা, এসব এসব কি কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? তোমার কথা সম্পূর্ণ ভিত্তিহীন। এই বাসের মধ্যে কে রে বাবা আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে? সকল যাত্রী গভীর রাতে ঘুমোতে ব্যস্ত। তোমার 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 কি হলো বলো তো দেখিয়া যায়? বারবার এরকম ভাবে জ্বালাতন করছো কেন? আরে বাবা, চুপচাপ 2 চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করো না, তা না হলে কিন্তু কাল শরীরটা অসুস্থ হয়ে যাবে। আর পাচ্ছি না, একটু 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 ঘুমাবার চেষ্টা করো না, প্লিজ প্লিজ। অজয়ের কথায় আর কোনো প্রতিবাদ করল না চন্দন। কিন্তু সে মনে মনে এই ধারণা বদ্ধমূল হয়েছে যে এখানে এই বাসের মধ্যে যা কিছু তার সাথে ঘটছে তা নিতান্তই সাধারণ কিংবা স্বাভাবিক নয়। খুব শীঘ্রই হয়তো মারাত্মক কিছু একটা ঘটতে চলেছে, যা তার কল্পনারও অতীত। মনের মধ্যে কেমন যেন কুডাক ডেকে উঠল। অজানা কোনো অশনি ভয়ের আশঙ্কা গ্রাস করল চন্দনের হৃদয়ে। সে সিদ্ধান্ত নিল, অজয় যাই বলে বলুক, আজ রাতে সে আর ঘুমানোর চেষ্টা করবে না। তাকে জেগে থেকে সচেতন হয়ে থাকতে হবে, যাতে যে কোনো বিপদের মোকাবেলা করার সময়টুকু সে পায়। দাদা, একটু সরে বসবেন, তাহলে এই বাচ্চাটাকে নিয়ে একটু বসতে পারতাম। একজন মাঝবয়সী মহিলা খানিকটা পা টেনে টেনে এসে দাঁড়ালো চন্দনের মুখোমুখি। তারপর বিনয়ের স্বরে কথাগুলো বলল।
মহিলার কোলে রয়েছে একটা পুঁটলি। প্রথম দেখাতেই সেটাকে কাপড় চোপড়ের পোঁটলা বলে ধারণা হলেও মহিলার কথা শুনে বোঝা গেল সেটার মধ্যে রয়েছে একটা বাচ্চা শিশু। চাঁদের যেটুকু সামান্য আলো বাঁশের মধ্যে এসে পড়েছে তাতে মহিলার মুখের কিছুটা অংশ দেখা যাচ্ছে। মহিলার মুখের দিকে তাকিয়ে ভারী মায়া হলো চন্দনের। হাতের কাছে রাখা ব্যাগগুলোকে নিচে নামিয়ে সে মহিলাকে বসার জায়গা করে দিল। তবে মহিলা তার পাশে বসা মাত্রই দুইবার নাক সিটকাতেই চন্দন বুঝতে পারল সেই মহিলার শরীর থেকেও বের হচ্ছে ওই রক্তের গন্ধ। চন্দন মনে মনে ভাবল, এই সমস্ত কি হচ্ছে তার সাথে? সকল যাত্রীদের গা থেকে এমন কাঁচা রক্তের লবণাক্ত গন্ধ সে কি সত্যিই পাচ্ছে, নাকি তার নাকের মধ্যে ওই ধরনের গন্ধটা ঢুকে গেছে বলে সে সবেতেই এমন ধারা অনুভব করছে? অপরিচিতি মহিলাটি কোলের বাচ্চাকে বুকের মধ্যে আগলে ধরে খোঁড়া গলায় আদরে সুরে বলল, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না। এই তো মা আছে, কোথাও যায়নি মা তোমাকে ছেড়ে। কাঁদে না সোনা, আয় রে মা, কাঁদে না। চন্দনের কানে একটা কান্নার আওয়াজ এসে ঠেকল ঠিকই, কিন্তু সেটা যে কোনো মানব শিশুর কান্না হতে পারে তা একেবারেই বিশ্বাস করা যায় না। চন্দনের মনে হলো যেন একটা বিড়াল কিংবা ওই জাতীয় কোনো পশুর বাচ্চা কাঁদতে আরম্ভ করেছে। মহিলার চেষ্টায় বাচ্চা ছেলেটার কান্না ততক্ষণে থেমে গেছে। সেই মহিলাটি চন্দনের একেবারে চোখাচোখি হতেই হঠাৎ করেই চন্দনের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল, কারণ তার মনে হলো ওই মহিলার চোখ দুটো ভদ্রলোকের চোখের মতোই সবচেয়ে, অতটা গাঢ় না হলেও সবুজ রঙের বলা চলে অনায়াসে। সাপদ প্রাণীর চোখ রাতের অন্ধকারে ঠিক যেরকম উজ্জ্বল হয়ে ওঠে, তার চোখ জোড়াও একেবারে হুবহু সেরকম। উজ্জ্বল সবুজ চোখের ভিতর থেকে বেরিয়ে আসছে রঙিন আলোর ছোটা। দীর্ঘক্ষণ একটানা অন্ধকারে বসে থাকার কারণে চন্দনের চোখ এবার কিছুটা সরে এসেছিল। এ কারণেই সে বুঝতে পারল মহিলার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি রেখা ফুটে উঠেছে ক্রমশ। মহিলার লম্বা লম্বা নিঃশ্বাস পড়ছে চন্দনের শরীরের ওপর। কোন জীবিত মানুষের নিঃশ্বাস যে এমন ঠান্ডা হতে পারে তা সত্যিই অবিশ্বাস্য এক বিষয়। মহিলার দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো চন্দন। তার মনের মধ্যে তীব্র অস্বস্তিটা কাজ করতেই থাকলো। মহিলা ততক্ষণে গুনগুনিয়ে নাকি সুরে গেয়ে উঠল কোনো একটা ঘুম পাড়ানি ছড়া। ঘুম পাড়ানি মাসি পিসি মদের বাড়ি এসো, খাট নাই পালং নাই চৌকি পেতে বসো। ঘুম পাড়ানি। আচমকা চন্দনের হাতের সাথে পাশেই বসে থাকা সেই মহিলার হাতে স্পর্শ হতেই চন্দন ভীষণ রকমের ঘাবড়ে গেল। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিল যে কোনো রক্ত মাংসে গড়া জীবিত মানুষের হাত কখনোই বরফের মতন এমন ধারা তীব্র ঠান্ডা হতে পারে না। মহিলার কোলের মধ্যে থাকা কাপড় জড়ানো পোঁটলাটার দিকে তাকাতেই চন্দন বিস্ময় ভরা হতবাক দৃষ্টিতে চাঁদের আবছা আলোয় যা দেখল তাতে তার আত্মারাম খাঁচা ছাড়া হবার উপক্রম হলো। এক ঝটকায় সে সিট ছেড়ে উঠে দাঁড়ালো। না 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 না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। ওটা ওটা কি? কে ওটা? বিস্ফারিত নয়নে চন্দন তাকিয়ে রইল মহিলার কোলের পানে। কাপড়ের ফাঁক থেকে যে মানব শিশুটা উঁকি মেরেছে তাকে দেখে ভয়ে তার হৃদযন্ত্রটা প্রায় থেমে যাবার জোগাড় হলো। মাঝ বয়সী অপরিচিতা সেই মহিলার কোলে কাপড়ের ভিতরে যেটা রয়েছে সেটা আর যাই হোক না কেন কখনোই কোনো মানব শিশু হতে পারে না। বাচ্চাটার গোটা শরীর মারাত্মক কোনো জোরালো আঘাতে
একেবারে যেন ভেঙে চুরে দোলা পাকিয়ে এতটুকু থ্যাতলানো মাংসপিণ্ডে পরিণত হয়েছে। অতটুকু বাচ্চার এমন দশা হয়েছে যে সেখানে আর আলাদা করে হাত পা বলে কিছুই নেই। সবকিছু প্রায় মিলেমিশে একাকার অবস্থা। মহিলার কোলে থাকা সেই কাপড়ের পোঁটলা পুরোপুরি ভিজে গিয়েছে। বাচ্চা ছেলে তথা সে ধুলা পাকানো মাংসপিণ্ডের রক্তে। অথচ তা সত্ত্বেও ওই তালগোল পাকিয়ে যাওয়া মাংসপিণ্ডটায় কেমন যেন মৃদু মৃদু নড়ে উঠছে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। চন্দন বাচ্চাটাকে দেখে ফেলেছে এ কথা বুঝতে পেরে খিলখিল করে হেসে উঠল সেই অপরিচিতা নারী। তারপর অদ্ভুত রকমের সেই খোনা গলায় বলে উঠল, আপনি বুঝি আমার বাচ্চাটাকে দেখে ভীষণ রকমের ভয় পেলেন? ভয় পাবেন না, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমাদের সকলের অবস্থায় তো কি আর করা যাবে বলুন? এতটুকু 3 মাসের বাচ্চা কি আর এত ধকল সহ্য করতে পারে? বাপের বাড়ি থেকে বাচ্চাটাকে নিয়ে ফিরছিলাম শ্বশুর বাড়িতে, জানেন, কত আশা কোলের ছেলেটাকে নিয়ে। কিন্তু হায়, আমাদের অদৃষ্টে যে এমন ভয়ানক পরিণতি লেখা আছে তা কি আর তখন জানতাম? তা যদি একবারও গুণাক্ষরেও টের পেতাম তাহলে কখনোই। যাকে বাদ দিন ওই সমস্ত কথা। কি হলো, আপনি ভয় পেলেন কেন? হ্যাঁ, ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। মুখের কথা শেষ করে খিলখিলিয়ে হেসে উঠল সেই নারী। তার মাথার চুলগুলো খোলা জানালা দিয়ে ভিতরে ঢুকে আসা বাতাসে দাপটে শূন্যে উঠতে আরম্ভ করেছে। চোখের ভিতরে যেন নরকের আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ। গায়ের রং মরা মানুষের মতন ফ্যাকাশে। চুয়াল ঢুকে গিয়েছে ভিতরের পানে। সাক্ষাৎ যেন পিশাচিনিতে পরিণত হয়েছে সে। এবার ওই মহিলা ধীরে ধীরে নিজের পায়ের কাছে থেকে কাপড়ের কিছুটা অংশ সরাতে আরম্ভ করল। ভাবখানা এমন যেন যে চন্দনকে কোনো একটা জিনিস দেখানোই তার আসল উদ্দেশ্য। এরকম দম বন্ধ করা পরিস্থিতির মুখোমুখি চন্দন আগে কখনো হয়নি। তার বুকের বাম পাশটা যে হারে ওঠানামা করেছে তাতে এক্ষুনি বোধহয় হৃৎপিণ্ডটা ফেটে যাবে। এত ভয়, এত উত্তেজনা সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কাপড়ের আবরণ সরাতেই মহিলার পা দুটো বাইরে প্রকাশিত হলো, আর তাতেই দেখা গেল এক হাড় হিম করা আতঙ্কময় দৃশ্য। মহিলার পা দুখানি থাকলেও সেখানে হাঁটুর নিচে থেকে প্রায় গোড়ালি পর্যন্ত মাংসের চিহ্ন নেই। বরং মাংসের আস্তরণের বদলে আছে কেবলমাত্র রক্তাক্ত ভাঙা হাড়ের কাঠামো। চন্দনের গা একেবারে শিউরে উঠল। সে উপলব্ধি করল তার শরীরে যাবতীয় লোমকূপ খাড়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মহিলার পাদরের ওপর দিয়ে বোধ করে ভীষণ ভারী কোনো জিনিস চলে গিয়েছে, আর তার জন্যই পায়ের এই বিভৎস দশা হয়েছে। অথচ তা সত্ত্বেও মহিলার মুখে কোনো যন্ত্রণা, সামান্যতম কোনো চিহ্ন নেই। বরং সে মহা আনন্দে খিলখিলিয়ে হাসছে। চন্দন আর কিছুতেই নিজেকে সংযত করে রাখতে পারল না। বুক ফাটা চিৎকার বেরিয়ে এলো তার মুখ দিয়ে। তার চিৎকার শুনে ধরপড় করে উঠে বসল অজয়। তখনও সে নিশ্চিন্ত মনে ঘুমিয়েছিল, কিন্তু এবার আর বন্ধুর প্রতি বিরক্তির ভাব উগড়ে দিতে পারল না সে। কারণ তার থেকে অনতি দূরে বসে থাকা রহস্যময়ী ওই নারী এবং তার কোলে থাকা অদ্ভুত দর্শন প্রেত শিশুটিকে দেখে তার 2 চোখ রীতিমতন বিস্ফারিত হয়ে উঠেছে। এক প্রকাণ্ড লাফে অজয় ছিটকে সরে এলো সেখান থেকে। বন্ধু 2 হাত ধরে ঝাঁকিয়ে বলল, বাপরে, এইসব কি হচ্ছে বলো তো চন্দনে? আমি কি দেখছি? তুমি যা দেখছো তা একেবারেই সঠিক দেখছো। তোমাকে আমি বারবার ওই করে বলেছিলাম, অনেকবার সতর্ক করার চেষ্টাও করেছিলাম যে এখানে কিছু একটা ঘটছে।
যেটা মোটেও স্বাভাবিক নয়। কিন্তু তুমি আমার কথা বিশ্বাসই করনি। এখন এখন এবার ঠেলা বোঝো। না 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 না, এই তো কিছুতেই মানুষ হতে পারে না। হ্যাঁ, এই মেয়েটা সাক্ষাৎ অশরীরী প্রেতাত্মা ছাড়া কোনো জীবিত প্রাণীর পক্ষে এরকম অসহনীয় আঘাত নিয়ে হাসি মুখে বসে থাকা সম্ভব নয়। না না না, সম্ভব নয়। মহিলার কোলে বসে থাকা শিশুটিও প্রেত শিশু। উফ উফ, বাবারে কি বিভৎস তলতল এক দলা মাংসের পিণ্ড ছাড়া আর কিছুই নেই। ওরে বাবারে। ভাই ভাই, এবার কি হবে? আরে কি হবে মানে কি? পালাও। এখানে থাকাটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে। কিন্তু আমাদের ব্যাগপত্র যে সব ওখানে রয়ে গেল। বোকার মতন কথা বলো না চন্দন। বলি, তোমার প্রাণের দাম বেশি না তো এই ব্যাগপত্রের? আরে হাঁ করে বোকার মতো দাঁড়িয়ে না থেকে চলো এবার পালানো যাক, নাহলে প্রাণগুলো অকালে খোয়াতে পারি। বাবরি চলো পালাই। হ্যাঁ, চলো। চন্দন আর অজয় প্রাণ ভয়ে দৌড়াতে আরম্ভ করলো। পিছন থেকে ভেসে এলো সেই পিশাচিনী সুদূরবর্ত হাসি। দৌড়াতে চন্দন এসে ধাক্কা মারল তার সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকের গায়ে। হ্যাঁ, এই সেই ভদ্রলোক যিনি আপাদমস্ত কালো কম্বল চাপা দিয়ে রয়েছেন। তবে ভদ্রলোক বর্তমানে দাঁড়িয়ে রয়েছেন বলেই বোঝা গেল, কিন্তু আকারে তো বেশ লম্বা। এখনো তিনি পূর্বের মতোই কম্বল মুড়ি দিয়ে আছেন, তবে ওই রক্তে ঝাঁঝালো গন্ধটা যেন আরো বেশ কিছুটা বেড়েছে। চন্দন হাঁপাতে বলল, যদি প্রাণের মায়া থাকে তাহলে এইভাবে দাঁড়িয়ে থাকবেন না। যত শীঘ্র সম্ভব তাড়াতাড়ি পালিয়ে চলুন এখান থেকে। পিছনে সাক্ষাৎ এক অশরীরী প্রেতাত্মা বসে রয়েছে। সে শুধুমাত্র একলা নয়, তার কোলে আবার একটা প্রেত শিশুও রয়েছে। চলুন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ি। চলুন। ভয়ার্ত কণ্ঠে কথাগুলো বলে বুকে হাত রেখে ভীষণ হাঁপাতে আরম্ভ করল চন্দন। অজয়ের ততক্ষণে অবস্থা হয়ে পড়েছে বড়ই শোচনীয়। গোটা শরীর জুড়ে একেবারে যেন ঘামের বন্যা বইছে। হাত পা থরথর করে কাঁপছে, অথচ তাদের সম্মুখ ভাগে দাঁড়িয়ে থাকা সেই প্রকাণ্ড চেহারার বয়স্ক ভদ্রলোক, তার শরীরে যেন সামান্যতম বদল আসেনি তাদের মুখ থেকে কথা শোনার পরেও। ভদ্রলোক অবিচলভাবে দাঁড়িয়ে থেকে খক করে কিছুটা কেশে আগের মতোই সেই ঘরে কর্কশ গলায় বলে উঠল, কি বললে? পেছনে কোনো এক প্রেতাত্মা বসে রয়েছে, তার কোলে আবার একটা প্রেত শিশু আছে। বেকট শব্দে উচ্চস্বরে হো হো করে হেসে উঠল সেই মানুষটা। তার শরীরে যেন এতটুকু ভয় ডর বলে কিছুই নেই। অজয় এবার প্রচন্ড রেগে গিয়ে মেজাজ হারিয়ে এক প্রকার চিৎকার করে বলে উঠল, আরে আপনি এইভাবে হাসছেন কেন? আপনার সাথে কি আমরা রঙ্গতামাশা করছি নাকি? যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে একবার নিজে গিয়ে একবার দেখে আসুন। এখনো সে পেছনে বসে আছে। ওই যে শুনতে পাচ্ছেন একটা মেয়ের হাসির শব্দ? ওটাই ওর হাসি। আমাদের কথা আপনার বিশ্বাস যদি না হয় তাহলে যান নিজের চোখে দেখুন না। দেখে আসুন। কে বলেছে যে আমি তোমাদের কথা বিশ্বাস করছি না? তোমরা যে একেবারে সত্যি বলছো তা আমার যে ভালো আর কে জানে। দেখো তো, যেই মেয়েটাকে দেখে তোমরা এত ভয় পেয়ে ছুটে এসেছো, তার রূপ খানিকটা আমার মতোই কিনা? মুখের কথা শেষ করেই ভদ্রলোক এক হাঁচকা টান মেরেই খুলে ফেলল তার গায়ে ঢাকা থাকা সেই কালো কম্বলটা। আর কম্বলের আচ্ছাদন নিচে পড়া মাত্রই অজয় এবং চন্দনের উভয়ের মাথায় যেন সরাসরি বিনা মেঘে বাজ পড়ল। তাদের মনে হলো পায়ের তলা শক্ত মেঝে ভূমিকম্পের মতন কেঁপে উঠল। এতক্ষণ ধরে ভদ্রলোক কালো কম্বল ঢাকা দিয়ে রেখেছিল বলে ভালো করে দেখা যায়নি, কিন্তু এবার পরিষ্কার দেখা গেল তার দৈহিক রূপ। সাংঘাতিক বিভৎসভাবে বুকের পাঁজরগুলো একেবারে উন্মুক্ত হয়ে রয়েছে, চামড়া মেদ ভেদ করে। পেটে থ্যাতলানো নাড়ি ভুঁড়ি বেরিয়ে এসেছে বাইরে।
রক্তের বন্যা বয়ে গিয়েছে শরীর জুড়ে। চোখে রক্ষী কোটরের ভিতর থেকে ঝুলে পড়েছে একটা চোখ। চোয়াল ভেঙে গিয়েছে বিপরীত দিকে, ঘাটটা ঈষৎ একদিকে কাত করা। ভদ্রলোকের কাছে এসে দাঁড়ানো মাত্রই কেন এই ধরনের কাঁচা রক্তের গন্ধ বারবার পেয়েছিল চন্দন, তা তার বুঝতে আর বাকি রইল না। পিশাচের মতন খলখল করে হেসে উঠল সেই অশরীরী আত্মা। চন্দন এবং অজয় ওরা বুঝতে পারল ইনিও মানুষ নয়, এক অতৃপ্ত প্রেতাত্মা। হায় ভগবান, হায় ভগবান, এসব কি ঘটছে? তবে কি আজ আর তাদের নিস্তার নেই? এই বাঁশের মধ্যে এত অতৃপ্ত প্রেতাত্মা এলো কোথায় থেকে? কোন রকমে এই বিকট দর্শন প্রেত মূর্তিকে পিছনে ফেলে সামনের দিকে দৌড়ে এলো ওরা। চলন্ত বাসের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল, তাই বাসটা থামানোর জন্য ড্রাইভারের উদ্দেশ্যে কথা বলার জন্য কেবিনের ভিতরে উঁকি মারতেই দুই বন্ধুর সমবেত চিৎকার ছড়িয়ে পড়ল সমগ্র বাসের মধ্যে। বাস ড্রাইভারের অবস্থা আরো সাংঘাতিক। গোটা শরীরে অসংখ্য অগণিত গভীর আঘাত নিয়ে অবলীলায় বাস চালাচ্ছে লোকটা। বাসের সামনে থাকা বিশাল বড় মোটা পুরু কাঁচটা পুরোপুরিভাবে ভাঙা। ড্রাইভারের গোটা দেহ জুড়ে বেঁধে আছে অসংখ্য অগণিত ছোট বড় কাঁচের টুকরো। প্রতিটা কাঁচের টুকরো গেঁথে গিয়েছে শরীরের সাথে, যেন সাংঘাতিক কোনো আঘাত পেয়ে গাড়ির কাঁচ ভেঙে তা তীর বেঁকে ছুটে এসেছিল তার দিকে। গোটা শরীর জুড়ে কেবলই রক্তের বন্যা। চন্দন আর অজয় মৃগী রোগীর মতন ঠক ঠক করে কাঁপছিল সেই সময়। তাদের হাত পা ততক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে, শরীরে স্নায়ুতন্ত্র শিথিল হয়ে পড়েছে, দু চোখ জুড়ে কেমন যেন অন্ধকার নেমে এসেছে তাদের। ড্রাইভারের দেহটা সামনের দিকে স্টিয়ারিং হাতে বসে থাকলেও মাথাটা অস্বাভাবিকভাবে ঘুরে গেল পুরোপুরি একদম বিপরীত দিকে। আর তাতেই ওরা দুজন দেখতে পেল সেই মাথার খুলি কেটে সেখান থেকে গড়িয়ে নামছে রক্ত মিশ্রিত চটচটে ঘিলু। ড্রাইভারের দুটো চোখে গেঁথে রয়েছে বড় বড় কাঁচের টুকরো। ড্রাইভারটি খ্যাক খ্যাক করে হেসে বলল, কি হলো বাবুরা, এত বেশি ছটফট করছেন কেন? চুপ করে বসুন, এই বাস কোথাও থামবে না, একেবারে সোজা গিয়ে পৌঁছাবে পুরো বাড়ি। ওদের বুকের ভিতরটা পুরোপুরি শুকিয়ে গেল। মনে হলো যেন শরীরের সবটুকু রক্ত এক ঝটকায় জল হয়ে গিয়েছে। কোনো রকমের সাহস সঞ্চয় করে সে কথার প্রতিবাদ জানিয়ে অজয় বলে উঠল, পরপার মানে? হ্যাঁ, আমরা কোনো পরপারে যেতে চাই না। আমরা 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 ধূপগুড়ি বাস স্ট্যান্ডে নামবো। ধূপগুড়ি বাস স্ট্যান্ড। অজয়ের মুখ থেকে এই উত্তর শুনে বাসের মধ্যে উপস্থিত প্রত্যেক অশরীরী প্রেতাত্মা ঘর ঘরে গলায় খল খল করে হেসে উঠল। তাদের হাসির সম্মিলিত শব্দ যেন কানে তালা ধরিয়ে দিল। চন্দন এবং অজয় দুই হাতে তালু দিয়ে নিজেদের দুকান চাপা দিয়ে বলল, না 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 না, দয়া করে আমাদের কোনো ক্ষতি করো না। আমরা 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 এই বাস থেকে নেমে যাব। আমরা 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 কোনো পরপারে যেতে চাই না। আমরা আমরা ধূপগুড়ি বাস স্ট্যান্ডে নামতাম, সেখানে সেখানে আমাদের পরিবার মানে আমাদের জন্য ওরা সবাই অপেক্ষা করছে। আমরা আমরা হাত জড়ো করে তোমার কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের আমাদের যেতে দাও, আমাদের যেতে দাও, যেতে দাও, আমাদের যেতে দাও। হ্যাঁ, আমাদেরকে ছেড়ে দাও, দয়া করে আমাদেরকে ছেড়ে দাও। থামাও থামাও বাস, আমি তোমার কাছে হাত জোড় করছি। বাস থামাও, বাস থামাও। আর যে তোমরা কোথাও যেতে পারবে না, সকল মায়ার বাঁধন কাটিয়ে চিরতরের মতন আমাদের প্রত্যেককে চলে যেতে হবে বহু দূরে। তোমাদের কষ্ট আমরা বুঝি, আমাদেরও তো সংসার আছে।
কিন্তু কি আর করা যাবে বলো, নিয়তির ফেরে আমরা সকলেই পরপারে যাত্রী। খুব গড়িতে আর তোমরা জীবিত অবস্থায় ফিরে যেতে পারবে না। সেখানে গিয়ে পৌঁছাবে শুধুই তোমাদের থেতলানো দোলা পাকানো স্পন্দনহীন নিথর মৃতদেহ। এসব এসব কি 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 উল্টো পাল্টা বলছো? তোমরা তোমরা মানে এসব কথার অর্থ কি? অর্থ কি? এখনো বুঝতে পারলে না? আমাদের মধ্যে তোমরাও আর বেঁচে নেই। এই বাসের মধ্যে উপস্থিত সকলেই মৃত। আমাদের বাসটা ব্রেক ফেল করেছিল। অনেক চেষ্টা করেও ড্রাইভার কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছিল না, অথচ দ্রুততার সাথে ক্রমে ক্রমে বাসের গতিবেগ বৃদ্ধি পাচ্ছিল। বাস স্ট্যান্ডে পৌঁছে আমাদের গাড়িটা সোজা দিকে ধাক্কা মারলো বিশাল বড় একটা গাছে। বাস স্ট্যান্ডের মধ্যে উপস্থিত মানুষেরাও নিয়ন্ত্রণহীন বাসের চাকায় পিষে গিয়েছিল সামান্য পিঁপড়ের মতো। তোমরাও মারা পড়েছ, আর জীবিত নেই কেউ। বরুণ বাবু সরকারি কর্মচারী ছিলেন, প্রতিদিন দিনে আমাদের বাসে করেই বাড়ি ফিরতেন। আজও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বাস আসার জন্য, অথচ সেই বাসটাই নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে তার পেটের ওপর দিয়ে চলে গেল। তাই জন্যই তো বরুণ বাবুর পেটের ওই অবস্থা। বাসের মধ্যে থাকা কালো কম্বল চাপা দেওয়া ভদ্রলোকের পেটের ওই অবস্থা প্রকৃত কারণ জানতে পারল দুইজন। চন্দনের মাথার উপর দিয়ে সবটা বেরিয়ে যাচ্ছিল। সে কিছুতেই কথা বিশ্বাস করতে পারছিল না যে তারা আর জীবিত নেই। তার সেই ফুটফুটে ছোট্ট মেয়েটার সাথে আর দেখা হবে না। বউটাও ভারী অসহায় পড়ে মরবে জীবনের সংগ্রামের লড়াই। পাগলের মতন চিৎকার করে উঠল চন্দন। ততক্ষণে তার মধ্যে দিয়ে সবটুকু ভয় কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। তার মাথায় আগুনের ন্যায় জ্বলে উঠেছে ভীষণ ক্রোধ। সে চেঁচিয়ে বলে উঠল, আমি মানি না, তোমাদের বলা একটা কথাও আমি মানি না। আমাদের সর্বনাশ করার জন্যই তোমরা বানিয়ে বানিয়ে এই সমস্ত মিথ্যে কথা বলছো। আমরা মিথ্যে কথা বলছি? হ্যাঁ, আমরা মিথ্যে কথা বলছি? তাহলে একটিবার ভালো করে নিজের বুকের দিকে তাকিয়ে দেখো তো, কিছু দেখতে পাও কিনা। চন্দন নিজের বুকের দিকে তাকাতেই চমকে উঠল। তার বুকের বাম পাশে একটা গভীর গর্ত। সেই গর্ত দিয়ে নলকূপের মতন বেরিয়ে এসেছে তরল রক্তের ধারা। এত কিছুর মধ্যে নিজের শরীরের দিকে তাকাতেই সে ভুলে গিয়েছিল। অন্ধকারের কারণে তার নজরে পড়েনি বুকের উপরিভাগে সৃষ্টি হওয়া এই সাংঘাতিক গভীর গর্তটা। চন্দন বুঝতে পারল এই গর্তটা তার হৃৎপিণ্ডকে ফালাফাল করে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে কি বাসের মধ্যে উপস্থিত প্রত্যেক অশরীরী তাদেরকে যা বলেছে তাই সত্যি? হ্যাঁ, ও হেতু তোমাদের মিথ্যে কথা বলে আমাদের কি লাভ? তোমরা যখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিলে তখনই আমাদের বাসটা সেখানে গিয়ে উপস্থিত হয়। ঝড়ের বেগে চোখের পলক পড়ার সাথে সাথেই তোমাদের দিকে ভেঙে যায় দ্রুত গতিতে। অধিকাংশ মানুষই বাসের তলায় চাপা পড়লেও তোমার দেহটা প্রবল ধাক্কা খেয়ে ছিটকে গিয়েছিল খানিকটা তফাতে। কিন্তু তোমার ভাগ্য সত্যি খুব খারাপ। তাই জন্যই তো সেখানে খাড়া হয়ে থাকা একটা মস্ত বড় লোহার শোলাকার উপরে গিয়ে পড়ো তুমি।
সেই ধারালো ধাতব শোলাটায় ফর হয়ে গিয়েছিল তোমার মুখ। এতক্ষণে সমস্ত হিসেব মিলে যায় চন্দনের। সে বুঝতে পারে এই বাঁশের মধ্যে তারা উঠল কি করে। সে কথাও বুঝতে পারে যে ওই তীব্র উজ্জ্বল দুটো আলোর বলয় আসলে ছিল নিয়ন্ত্রণহীন। যেই বাসটা তাদের দিকে ছুটে আসছিল, আর এরপরেই ভয়াবহ দুর্ঘটনায় বাসযাত্রী সহ বাস স্ট্যান্ডে উপস্থিত বেশ কয়েকজন মানুষ মারা যায়, যাদের মধ্যে চন্দন এবং তার বন্ধু অজয়ও ছিল। বর্তমানে তারা সকলেই পরপারের যাত্রী। বাস স্ট্যান্ডে এখনও গাছে ধাক্কা খাওয়া ভাঙাচোরা বাস এবং বেশ কিছু মৃত মানুষের থ্যাতলানো ক্ষতবিক্ষত রক্তমাখা দেহগুলো পড়ে রইলেও তাদের আত্মারা চলেছে পারলৌকিক জগতের উদ্দেশ্যে। ছোট্ট ফুটফুটে মেয়েটার মুখ চোখের সামনে ভেসে উঠতেই চন্দনের দুই চোখ দিয়ে গড়িয়ে পড়ে জলের ফোঁটা। সে একজন অশরীরী হওয়া সত্ত্বেও তার অন্তরের মধ্যে জন্ম নেয় অপার পিতৃস্নেহ। প্রতিদিন প্রতি মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে এভাবে কত শত পরিযায়ী শ্রমিকেরা পরপারের যাত্রী হয়। বুক ভরা আশা নিয়ে পরিবারের মানুষদের সাথে দেখা করার উদ্দেশ্যে তারা বের হয়েও তারা বাড়ি এসে পৌঁছতে পারে না। ট্রেনে, বাসে, ট্রামে নানান দুর্ঘটনায় মৃত্যু হয় সেই সমস্ত নিরীহ নিরপরাধ অসহায় মানুষগুলোর। আর তাদের পরিবারের মাথায় ভেঙে পড়ে অনিশ্চয়তার মস্ত বড় গোটা আকাশ। তাদের কষ্টের কথা কেউ বোঝে না। দু একদিন বিভিন্ন নিউজ চ্যানেলে কিংবা সংবাদপত্রের শিরোনামে দুর্ঘটনার কথা ওঠে, তা আবার ক্রমে চাপা পড়ে যায় কালের গর্ভে। সেটাই এখন তাদের সাথেই হয়েছে। বাস চলছে নিজের মতোই। অজয় এবং চন্দন অত্যন্ত ভেঙে পড়ে তাদের পরিবারের কথা চিন্তায়। তবে বাসে আরও যারা রয়েছে তারা সবাই খলখল করে হাসতে থাকে। তারা যে বেঁচে নেই, সবাই মরে গিয়েছে, এই আনন্দে কি তারা হাসছে? ভাই, আমিও তো মরতে চাইনি, কিন্তু মৃত্যুর অপেক্ষা নিয়েই বেঁচেছিলাম। আমার আমার পরিবারের কি হবে, কি হবে তাদের? আমরা বেঁচে নেই রে ভাই। তবে তবে আমরা দুজন আজ একসাথে। জানি না তুই কি হয়ে আবার এই পৃথিবীতে ফিরে আসবি, আর আমরা আবার বন্ধু হয়ে থাকতে পারবো কিনা। তবে তবে এই জীবন তো এখানেই শেষ আমাদের। আমরা দুজন চলে যাচ্ছি রে সেই পরপারে। বড় কষ্ট হচ্ছে আজ, বড় কষ্ট। অনেক কিছু যে দেখা বাকি ছিল রে, দেখা বাকি ছিল। বন্ধু, আমাদের পরপারে যাওয়ার আগে দুজনে একটিবার বুকে জড়িয়ে নিই, কারণ এই রাত আবার নাও আসতে পারে আমাদের জীবনে। হয়তো আবার এই জন্মে আমাদের দেখা নাও হতে পারে। দুজনে একে অপরকে আলিঙ্গন করে তারপর আস্তে আস্তে তারা এগিয়ে যায় বাসের সামনের দিকে। বাস নিজেই আপনা আপনি চলছিল সেই সময়। তবে কিছুটা আসার পর সবাই কোথায় যেন গুঁড়ো হয়ে মিলিয়ে গেল। যে জন্মেছে তার মৃত্যু অবধারিত, কিন্তু আত্মা মৃত্যুর অতীত। একদিন সবার সময় ফুরিয়ে যাবে, থাকবে না এই পৃথিবীতে কেউ, আসবে না কোনো সকাল, দুপুর, বিকেল, রাত। সব শেষ হয়ে যাবে, সব শেষ। না থাকবে কোনো চিন্তা, না থাকবে কোনো স্মৃতি। সব মুছে যাবে আস্তে আস্তে, সব মুছে যাবে। আজ আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বাসের মধ্যে যে বৃদ্ধ লোকটি ছিল তার নাম কি? সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে উল্লেখ করব। তবে যারা উত্তর দেবেন তারা কোথায় থেকে আমাদের গল্প শুনছেন এবং আপনাদের নাম সেটা কমেন্টে নিশ্চয়ই লিখবেন। কাশীপুরের কবরস্থান গল্পে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম: ইন্দোর থেকে বলেছে সম্রাট পাল, ব্যারাকপুর খালপাড় থেকে বলেছে বিকাশ মণ্ডল, মালবাজার থেকে বলেছে
রাধারানী বিষ্ণু। ম্যাঙ্গালোর থেকে বলেছে সুমন। হাওড়া জেলা থেকে বলেছে ইমরান। দক্ষিণ বারাসাত বাঁটুরা গ্রাম থেকে বলেছে ইকবাল লস্কর, হারান লস্কর। কেরালা থেকে বলেছে হাবিব শেখ। বাংলাদেশ নরন্দি বাজার জামালপুর ময়মনসিংহ থেকে বলেছে শেখ ফরিদ আহমেদ। রাজবল্লভপুর থেকে বলেছে বিকাশ দাস। হাওড়া সাঁতরাগাছি থেকে বলেছে রাজকুমার মণ্ডল, আরতি বেজ ও তাদের মেয়ে লিয়া মণ্ডল। মুম্বাই থেকে বলেছে মানস জানা। গোচরণ থেকে বলেছে দেব মণ্ডল, শুভঙ্কর মণ্ডল, শুক্লা মণ্ডল, সৌরভ মণ্ডল, রুদ্র মণ্ডল ও জয়িতা মণ্ডল। হুগলি দশঘড়া থেকে বলেছে আজাহার আলী। হরিণখোলা থেকে বলেছে ফেনু খাতুন। দাসপুর থেকে বলেছে অভিজিৎ মাইতি। বারুইপুর জেলের কাছ থেকে বলেছে শঙ্কর মণ্ডল ও তার মেয়ের নাম পূজা মণ্ডল ও তার স্ত্রীর নাম টুম্পা মণ্ডল। দক্ষিণ 24 পরগনা ভাঙুর গঙ্গাপুর কলকাতার লেদার কমপ্লেক্স থেকে বলেছে সার্থক মণ্ডল। বাবার নাম হেমন্ত মণ্ডল ও তার মার নাম সুষমা মণ্ডল। হেমন্ত মণ্ডল, যিনি আমাদের চ্যানেলে নিয়মিত একজন শ্রোতা, তিনি নাকি অসুস্থ, তো খুব তাড়াতাড়ি যেন তিনি সুস্থ হয়ে ওঠেন এই কামনাই করি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রানাঘাট থেকে বলেছে বর্ষা। মদনপুর থেকে বলেছে রত্না সরকার ও বাবু। গুজরাটের সুরাট থেকে বলেছে শেখ হাসান। নিউ টাউন থেকে বলেছে অরবিন্দু পল্লী ও স্বপ্না পাত্র। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার অন্তর্গত নাটেশ্বরী চক থেকে বলেছে গণেশ দাস, মিঠু দাস ও তার মেয়ে রিয়া দাস। বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলেছে হিরণ সরকার। গৌসাবা আমলামেথি থেকে বলেছে বিশ্বজিৎ। যারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরটি হল মনিব। শুনছিলেন আজকের গল্প সুরজিৎ ঘোষের কলমে ধূপগুড়ির শেষ বাস। আজ গল্প পাঠে ছিল তন্ময়। বিভিন্ন চরিত্রে ছিল সুমনা, গোড়া, বুবাই ও রাজ। পোস্টার ডিজাইন করেছেন দীপক। সাউন্ড ডিজাইন ও এডিটিং ও স্ক্রিপ্ট রাইটিংয়ে ছিল তন্ময়। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।